গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টিবিলাস পর্ব ৩। শ্যামা এক প্যাকেট বাবল গাম একটা ইরেজার কিনল। পছন্দের ইরেজার বেছে বের করতে তার সময় লাগলো। বাজারে নানান ধরনের ইরেজার এসেছে। পেন্সিলের দাগ মুছতে পারুক আর না পারুক দেখতে সুন্দর। শ্যামার বুক সামান্য ধকধক করছে। দোকানিকে দাম দেওয়ার পর তাকে অভিনয় করতে হবে। অভিনয়টা ভালো হতে হবে। আতাউরকে দোকানের এক মাথায় দেখা যাচ্ছে। আতাউরকে দেখে চমকে ওঠার ভান করতে হবে। চমকে উঠে বলতে হবে, আপনি এখানে কি করছেন? কথা বলারও বিপদ আছে। গলার স্বর চিনে ফেলবে না তো? ভুরু কুসকে ভাববে না তো টেলিফোনে যে কথা বলছিল তার সঙ্গে এই মেয়েটার গলার স্বরের এত মিল কেন? না, তা ভাববে না। টেলিফোনে মানুষের গলার স্বর অন্যরকম শোনায়। তাছাড়া দু বোনের গলার স্বরে মিল থাকতেই পারে। শ্যামার বান্ধবী তৃণা এবং তার মার গলার স্বর অবিকল একরকম। এই নিয়ে কত ঝামেলা হয়েছে। সাগর ভাই তৃণাদের বাসায় টেলিফোন করেছেন। টেলিফোন ধরেছেন তৃণার মা। তিনি হ্যালো বলতেই সাগর ভাই বললেন, জানগো তুমি কেমন আছো? তোমার রাগ কি কমেছে? তৃণার মা শান্ত গলায় বললেন, তুমি কাকে চাচ্ছ? তৃণাকে? ও টয়লেটে গেছে। আমি তৃণার মা। বাবল গাম এবং ইরেজারের দাম দেওয়া হয়েছে। এখন শ্যামা চলে যেতে পারে। একটা ব্যাপারে সে মন ঠিক করতে পারছে না। আতাউরকে দেখতে পায়নি এমন ভান করে সে কি বের হয়ে যাবে, নাকি হঠাৎ দেখতে পেয়ে অবাক হবে? দেখতে না পার অভিনয়টাই সহজ হবে। মাথা নিচু করে দোকান থেকে বের হয়ে যাওয়া। এর একটা সমস্যা আছে। আতাউর যেমন লাজুক, সে হয়তো চোখই তুলবে না। নিচ থেকে এগিয়ে এসে কিছু বলবে না। চিন্তা করার জন্য আরেকটু সময় দরকার। আরও কিছু কিনলে হয়। দাম 20 টাকার মধ্যে হতে হবে। তার সঙ্গে 30 টাকা আছে। এই 30 টাকা থেকে রিক্সা ভাড়াও দিতে হবে। শ্যামা একটা নেল পলিশ রিমুভার কিনল। বোতলের মুখ খুলে নিজের নখে খানিকটা লাগালো। এই কাজগুলো করতে গিয়ে সময় পাওয়া যাচ্ছে। মিস্টার খাতাউরকে লক্ষ্য করতে পারছে। খুবই বিপজ্জনক পরিস্থিতি। দুজনকে আর চোখে লক্ষ্য করতে করতে একসময় চোখাচোখি হয়ে যাবে। তখন শ্যামাকে কিছু বলতেই হবে। শ্যামার প্রথম কথাটা হবে, আরে আপনি? নাকি সে বিনীত ভঙ্গিতে সালাম দেবে? সালামটা তো মনে হয় দেওয়া উচিত। শ্যামা তুমি এখানে? শ্যামা এতই চমকে গেল যে তার হাত থেকে নেল পলিশ রিমুভারের বোতল টেবিলে কাত হয়ে পড়ে গেল। শ্যামা বোতল তুলতে তুলতে বলল, আসসালামু আলাইকুম। তুমি কি আমাকে চিনতে পারছো? জি। এক প্যাকেট সিগারেট কিনতে ঢুকেছিলাম, হঠাৎ দেখি তুমি। শ্যামা মনে মনে বলল, খাতাওয়ার সাহেব আপনি তো মিথ্যা খুব ভালোই বলছেন। বেছে বেছে শার্টটাও সুন্দর পরেছেন। কেউ নিশ্চয় বলেছে এই শার্ট আপনাকে ভালো মানায়। ওই দিন আপনার চেহারা ভালো মতো দেখতে পাইনি, আজ দেখতে পাচ্ছি চেহারা খারাপ না। থুতনিতে কাটা দাগ কেন? ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন? কিভাবে ব্যথা পেলেন সেই গল্পটা একসময় শুনবো। কী জন্য শুনবো জানতে চান? শুনবো কারণ আপনি গল্প কেমন বলতে পারেন সেটা জানার জন্য। বেশিরভাগ মানুষই গল্প বলতে পারে না। যেমন আমার বাবা। বাবা যেহেতু আপনাকে পছন্দ করে, কাজেই ধরে নিতে পারি আপনিও বাবার মতো গল্প বলতে পারেন না। শ্যামা দোকান থেকে বের হলো। তার পেছন পেছন বের হলো আতাউর। শ্যামা বলল, আজ আপনার অফিস নেই? আতাউর বলল, অফিস আছে, আমি ছুটি নিয়েছি। ছুটি নিয়েছেন কেন? শরীরটা ভালো না, ভাবলাম ঘরে শুয়ে থেকে বিশ্রাম করব। কই, আপনি তো ঘরে শুয়ে নেই, দোকানে দোকানে ঘুরছেন। আতাউর বিব্রত ভঙ্গিতে কাশল। শ্যামা বলল, আপনি সিগারেট ধরাচ্ছেন না তো, সিগারেট ধরান। আতাউর বলল, আমি সিগারেট খাই না। একটু আগে যে বললেন সিগারেট কেনার জন্য দোকানে ঢুকেছেন। আমার জন্য না, আমার বোনের হাজব্যান্ডের জন্য। দুলাভাই খুব সিগারেট খান। কেউ তাকে সিগারেট উপহার দিলে তিনি খুব খুশি হন। আমি মাঝে মাঝে তাকে সিগারেট দিই। ও আচ্ছা। শ্যামা এখন কি করবে বুঝতে পারছে না। রিক্সা ঠিক করে বাসার দিকে রওনা হবে, নাকি ফুটপাতে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ গল্প করবে। এক জায়গায় দাঁড়িয়ে গল্প করা যায় না, গল্প করতে হয় হাঁটতে হাঁটতে, কিংবা কোথাও বসতে হয়। নয়ানির জমিদার মিস্টার আতাউর কি এই সহজ সত্য জানে? মনে হয় জানে না।
আতাউর বলল, এশা কেমন আছে? শ্যামা বলল, ভালো আছে। হঠাৎ এশার কথা জানতে চাইছেন কেন? এমনি, কোনো কারণ নেই। ওকে তো আপনি দেখেনও নি। দেখেছি, একবার জানালা দিয়ে তাকিয়েছিল। তুমি কি এখন বাসায় চলে যাচ্ছ? জি। দাঁড়াও, রিক্সা ঠিক করে দিই। রিক্সা ঠিক করতে হবে না, আমিই রিক্সা ঠিক করতে পারবো। আতার খুবই অস্বস্তির সঙ্গে বলল, শ্যামা, তুমি কি আমার সঙ্গে 1 কাপ চা খাবে? কোথায় চা খাবেন? কোনো রেস্টুরেন্টে বসে, বা ধরো। শ্যামা তাকিয়ে আছে। আতার তার কথা শেষ করতে পারল না, অসহায় ভঙ্গিতে তাকালো। শ্যামা বলল, দুপুরবেলা কি চা খাওয়ার সময়? না, তা না, মানে। আচ্ছা ঠিক আছে, রিক্সা করে দেই। শ্যামা বলল, আপনার যদি খুব চা খেতে ইচ্ছে করে তাহলে আমার সঙ্গে বাসায় চলুন, আপনাকে চা বানিয়ে খাওয়াবো। আতাউর এমনভাবে তাকাচ্ছে যেন প্রস্তাবটা তার মনে ধরেছে। শ্যামা ভেবেই পাচ্ছে না জমিদার খাতর সাহেব বোকা নাকি। যদি সত্যি সত্যি মানুষটা বলে চলো যাই, তাহলে বুঝতে হবে মানুষটা বোকা। মেয়েদের সবচেয়ে বড় অভিশাপ হলো বোকা স্বামীর সঙ্গে সংসার যাপন। বোকা স্বামীরা স্ত্রীকে টেবিল ভাবে, ঘরের এক কোণায় টেবিলটা পড়ে থাকবে। চেয়ারের তাও নড়াচড়ার সুযোগ আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়। টেবিলে সে সুযোগও নেই। শ্যামা বলল, আপনার চিন্তা শেষ হয়েছে? কি ঠিক করলেন? তোমাদের বাসায় কেউ কিছু মনে করবে না তো? মনে তো করবেই, কি মনে করে সেটা হলো কথা। এশা কি বাসায় আছে? জানি না। আতাউর অস্বস্তির সঙ্গে এদিক ওদিক তাকাচ্ছে। শ্যামা বলল, আপনি দ্রুত মন ঠিক করুন। এতক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে কথা বলা যায় না, দেখুন না সবাই তাকাচ্ছে আমার দিকে। তুমি কি যেতে বলছো? আমি কিছুই বলছি না, যা বলার আপনিই বলছেন। চলো যাই। 2টা রিক্সা ঠিক করুন, একটা আমি যাব, পেছনে পেছনে আপনি যাবেন। তোমার মা কিছু মনে করবে না তো? শ্যামা জবাব দিল না, তার খুবই বিরক্তি লাগছে। বাইরের বারান্দায় কাঠের চেয়ারে আতাউরকে বসিয়ে শ্যামা ঘরে ঢুকলো। আশ্চর্য ব্যাপার, বাসা খালি। সুলতানা তার ঘরের দরজা ভেজিয়ে শুয়ে আছেন। এশা নেই, মন্টুও নেই। কাজের মেয়েটা বাথরুমে কাপড় ধুচ্ছে। সদর দরজাও খোলা, যে কেউ দরজা খুলে টিভি ভিসিআর নিয়ে চলে যেতে পারত। সুলতানা মেয়েকে দেখে উঠে বসলেন। শ্যামা বলল, মা শরীর খারাপ? সুলতানা বলল, সামান্য গা গরম। তোমাকে বিছানা থেকে নামতে হবে না, শুয়ে থাকো। এশা কোথায়? মন্টু কোথায়? মন্টু কোচিং সেন্টারে, সন্ধ্যাবেলা আসবে। এশা কখন আসবে কিছু বলে যায়নি। দুপুরে খাবার কি? ডাটা দিয়ে চিংড়ি মাছ। আর কিছু নাই? না, ডাটা দিয়ে চিংড়ি মাছ তো তোর পছন্দ। ভাজাভুজি কিছু করনি? না, ডাল আছে। ঘরে কি বেগুন আছে মা? বেগুন আছে। বেগুন ভাজা খাবি? হুম। তোমাকে বেগুন ভাজতে হবে না, কাজের মেয়েটাকে বলে দাও। আর একটু আলু ভাজিও করতে বলো, দুপুরে একজন গেস্ট খাবে। কে? শ্যামা জবাব না দিয়ে হাসল। সুলতানা গেস্টের ব্যাপারটা গুরুত্ব দিলেন না। শ্যামার বান্ধবীদের কেউ কেউ হঠাৎ করে এসে পড়ে বলে ভাত খাবো, তেমনই কেউ হবে। সুলতানা বললেন, আগে খবর দিয়ে রাখলে তো গোস্ত রান্না করতাম। শ্যামা বলল, আমার 1000 টাকা তুমি আজ আমাকে দেবে। দুপুরে খাবার পর আমি উপহার কিনতে যাব। ভয় নেই, একা যাব না। দুপুরে যে গেস্ট আমার সঙ্গে খাচ্ছে তাকে সঙ্গে নিয়ে যাব। আর বাসায় ফিরবো না, বিয়ে বাড়িতে চলে যাব। সারা রাত থেকে পরদিন ফিরব। আজ রাতেই বিয়ে? হ্যাঁ। আর 17 তারিখ না? কোনো সমস্যা নেই মা, বাবার কাছ থেকে পারমিশন নেওয়া আছে। উপহার কিনে বিয়ে বাড়িতে যাবার কোনো দরকার নেই। বাসায় ফিরবি, তোর বাবাকে বলে তারপর যাবি। তোর বাবা তোকে পৌঁছে দিয়ে আসবে। আমাকে বাসায় ফিরতেই হবে? অবশ্যই। তোর বাবার সঙ্গে দেখা না করে গেলে সে কি হইচইটা করবে বুঝতে পারছিস না? বিয়ে বাড়িতে উপস্থিত হবে। তুই তোর বাবাকে চিনিস না? আমার ধারণা বিকেলে না ফিরলে বাবা খুশি হবে। যাই হোক, মা তুমি কাজের মেয়েটাকে ইনস্ট্রাকশন দিয়ে দাও। দেখি তোমার জ্বরের অবস্থা। জ্বর আছে, তুমি শুয়ে থাকো, বিছানা থেকে নামবে না। আতাউর চুপচাপ বারান্দায় বসে আছে। এ বাড়িতে হঠাৎ এসে সে যতটা অস্বস্তি বোধ করবে বলে ভেবেছিল ততটা অস্বস্তি বোধ করছে না, বরং ভালো লাগছে। এবারই বারান্দাটা সুন্দর। বাড়ির সামনে অনেক গাছপালা থাকায় রাস্তা থেকে কিছু দেখা যায় না। সে বসে আছে বাইরের বারান্দায়, অথচ তার কাছে মনে হচ্ছে সে বাড়ির ভেতরই বসে আছে। তাকে কেউ দেখতে পাচ্ছে না, সে সবাইকে দেখছে। শ্যামা বারান্দায় এসে দাঁড়ালো। আতাউর সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।
শ্যামা বলল, আমাকে দেখে উঠে দাঁড়ালেন কেন? আতাউর বলল, বুঝতে পারছি না কেন, মনে হয় অভ্যাস বলে। শ্যামা বলল, এখন বাজে 2টা, চা না খেলে হয় না? হয়, আমার চায়ের তেমন অভ্যাসও নেই। 1 গ্লাস ঠান্ডা পানি দাও। আমাদের বাসায় ফ্রিজ নেই, বাড়িওয়ালা চাচার বাসা আছে। আমি ঠান্ডা পানি এনে দিচ্ছি, আপনি খেয়ে চুপচাপ আধা ঘন্টার মতো বসে থাকতে পারবেন? হ্যাঁ, পারবো। শোনো, ঠান্ডা পানি লাগবে না, নর্মাল পানি দিলেই হবে। আপনি 8 ঘন্টা বসে থাকবেন। 8 ঘন্টার মধ্যে আমি গোসল সারব, তারপর আপনি আমার সঙ্গে ভাত খাবেন। না না, ভাত খাবার দরকার নাই। দুপুরবেলা আপনি এসেছেন আর আমি আপনাকে ভাত না খেয়ে ছেড়ে দেব? অসম্ভব। আপনি আমার সঙ্গে ভাত খাবেন, তারপর আমি আপনাকে নিয়ে বের হব। কোথায় যাবে? আমার এক বান্ধবীর আজ বিয়ে, তার জন্য গিফট কিনব। আপনি সঙ্গে থাকবেন, তারপর আপনি আমাকে ওই বান্ধবীর বাসায় পৌঁছে দিবেন। বান্ধবীর বাড়ি উত্তরায়। পারবেন না? পারবো। আমার কাণ্ডকারখানা কি আপনার কাছে খুব অস্বাভাবিক লাগছে? না। মা এখনও জানে না যে আপনি এসেছেন। মাকে আমি এখনও কিছুই জানাইনি। আপনাকে যখন খাবার জন্য ভেতরে ডাকবো তখনই মা প্রথম দেখবে এবং বিরাট একটা ধাক্কার মতো খাবে। তার মনও খুব খারাপ হবে। মন খারাপ হবে কেন? মন খারাপ হবে কারণ আজ দুপুরে খাবার আয়োজন খুব খারাপ। মা আপনাকে দেখে কি চমকটাই না চমকাবে। এটা ভেবেই আমার ভালো লাগছে। তুমি মানুষকে চমকে দিয়ে মজা পাও? হ্যাঁ, খুব মজা পাই। পত্রিকা দেব? বসে বসে পত্রিকা পড়বেন? কিচ্ছু দিতে হবে না, তুমি গোসল করে আসো। এর মধ্যে যদি এশা চলে আসে তাহলে এশাকে অবশ্যই বলবেন আপনার কথা যেন মাকে কিছু না বলে। বলতে পারবেন না? পারবো। বাথরুমে ঢোকার মুখে সুলতানা মেয়েকে ধরলেন, বিস্মিত গলায় বললেন, তুই কার সঙ্গে কথা বলছিলি? শ্যামা সহজ গলায় বলল, আমি তো আগেই বলেছি আমার গেস্ট, দুপুরে খাবে। পুরুষ মানুষ তোর গেস্ট মানে? পুরুষ মানুষ আমার গেস্ট হতে পারে না? সুলতানা চাপা গলায় বললেন, হাসবি না শ্যামা, রঙ্গরসিকতাও করবি না। এই ছেলে কে? আমার পরিচিত। কোন সাহসে তুই তাকে নিয়ে বাসায় উপস্থিত হলি? তোর মাথায় বুদ্ধিশুদ্ধি নেই? এক্ষুনি চলে যেতে বল। ভদ্রলোক দুপুরে খাবেন বলে বসে আছেন, এখন কি করে চলে যেতে বলি? তোমার যদি এতই অসহ্য লাগে তুমি যেতে বলো। আমি বলবো কেন? তুই দাওয়াত করে এনেছিস, তুই বলবি। আচ্ছা যাও, আমি বলবো। গোসল সেরে নি, তারপর বলি। বলে এসে তারপর বাথরুমে ঢুকবি। তোর সাহস দেখে আমি হতবম্ব। তুই একে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার ফন্দি করেছিস? এত ফন্দি ফিকির কার কাছ থেকে শিখেছিস? শ্যামা মাকে সরিয়ে বাথরুমে ঢুকে গেল। সুলতানা বাথরুমের দরজার সামনে থেকে নড়লেন না, ক্রমাগত গজরাতে থাকলেন। শ্যামার খুব মজা লাগছে। হঠাৎ তার মনে হলো সে তার দীর্ঘ জীবনে এত আনন্দ পায়নি। এরকম মনে হবার কারণ কি? এই ছেলের সঙ্গে তার পরিচয় নেই, প্রেমও নেই। ঘন্টার পর ঘন্টা তারা গুজগুজ করে গল্পও করেনি, লম্বা লম্বা চিঠি চালাচালিও করেনি। অথচ এখন এই মুহূর্তে তার কথা ভাবতে ভালো লাগছে। শুধু যে ভালো লাগছে তা না, বুকের মধ্যে ব্যথা ব্যথা লাগছে। এটাই কি প্রেম? হঠাৎ শ্যামার চোখে পানি এসে গেল। চোখে পানি আসার অর্থই বা কী? বাথরুমের দরজায় ধাক্কা পড়ছে। সুলতানা দরজা ধাক্কাচ্ছেন। শ্যামা বলল, কি হলো মা, তুমি দেখি দরজা ভেঙে ফেলার জোগাড় করেছো। সুলতানা ফিসফিস করে বললেন, বারান্দায় আতাউর বসে আছে না? হ্যাঁ। ফিসফিস করছো কেন? ফিসফিসানে কোনো কারণ ঘটেনি। তুই এই নাটকটা কেন করলি? কেন আমাকে বললি না আতাউর এসেছে? মা প্লিজ, ফিসফিস করবে না তো, মনে হচ্ছে তুমি কথা বলছো না, হাঁস কথা বলছে। ঘরে খাবারের আয়োজন এত খারাপ, তুই এটা কি করলি বলতো মা? আমি কিছুই করিনি। তোমার কি ধারণা আমি দাওয়াত করে নিয়ে এসেছি? ভদ্রলোক নিজে এসেছেন। মা শোনো, তুমি কি দয়া করে জমিদার সাহেবকে 1 গ্লাস পানি খাওয়াবার ব্যবস্থা করবে? আমার কাছে ঠান্ডা পানি চেয়েছেন, আমি ভুলে গেছি। কি সর্বনাশের কথা, তুই ভুললি কি করে? না জানি কি মনে করছেন। কিছুই মনে করছে না মা। তুমি মোত্তালিব চাচার ফ্রিজ থেকে 1 বোতল পানি আনাও, তারপর নয়ানির জমিদারকে 1 গ্লাস পানি পাঠাও। আর শোনো মা, বাথরুমের সামনে থেকে সরো। আমি লক্ষ্য করেছি আমি বাথরুমে ঢুকলেই তোমার 101টা গল্প করার নেশা চাপে। চট করে একটু পোলাও করে ফেলবো। পোলাও কি দিয়ে খাবে? বেগুন ভাজা দিয়ে? ঘরে ডিম আছে, ডিমের কোরমা করি। তোমার যা ইচ্ছা করো, এখন দয়া করে বাথরুমের সামনে থেকে সরো, আমার খুবই বিরক্তি লাগছে। শ্যামা গায়ে পানি ঢালছে। গরমের সময় শরীরে পানি ঢাললেই ভালো লাগে। আজকে অন্য দিনের চেয়েও অনেক বেশি ভালো লাগছে। কেন?
শ্যামার হঠাৎ মনে হলো বাথরুমের বন্ধ দরজার ওপাশে যদি মা দাঁড়িয়ে না থেকে খাতার সাহেব দাঁড়িয়ে থাকতো তাহলে চমৎকার হতো। গায়ে পানি ঢালতে ঢালতে খাতার সাহেবের সঙ্গে গল্প করা যেত। কি গল্প করা যায়? কোনো মানে হয় না এমন সব গল্প। ধাঁধা জিজ্ঞেস করলে কেমন হয়? মাকড়সার একটা ধাঁধা আছে, কেউই ধাঁধার উত্তর পারে না, এটা জিজ্ঞেস করা যেতে পারে। শ্যামা মাথায় পানি ঢালতে ঢালতে বলবে, আচ্ছা আপনি নিশ্চয়ই জানেন মাকড়সারা জাল বানায় বানায় না? আতাউর বলবে, হ্যাঁ জানি, সেই জালে অন্য পোকা আটকায়, মাকড়সা সেগুলো খায়, এটা জানেন তো? হ্যাঁ জানি। আচ্ছা তাহলে বলুন, মাকড়সা তো পোকাই, সে কেন নিজের জালে আটকায় না? বাড়ি দেখে শ্যামা হকচকিয়ে গেল। সে অনেকবার শুনেছে মীরাদের বিরাট বাড়ি, সেই বিরাট বাড়ির যে এই হুলস্থুলু তা বুঝতে পারিনি। এমন বাড়ির একটা মেয়ে ইডেন কলেজে পড়বে কেন? সে পড়বে দেশের বাইরে, ইংল্যান্ড আমেরিকায়, তা না হলে দার্জিলিংয়ে। এমন বাড়ির মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খায়, ভাবাই যায় না। শ্যামা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির নাম্বার ঠিক আছে, নামও ঠিক আছে, হ্যাপি কটেজ। সব ঠিক থাকার পরেও তো ভুল হতে পারে, হয়তো এটা মীরাদের বাড়ি না, অন্য কারো বাড়ি। একই নামের দুটো বাড়ি তো থাকতেই পারে। আতাউর বলল, এই বাড়ি? শ্যামা বলল, তাই তো মনে হয়। তুমি আগে আসোনি? না। কি বিশাল ব্যাপার। শ্যামা বলল, আপনি চলে যান। আতাউর দাঁড়িয়ে রইল, নড়ল না। শ্যামা বলল, দাঁড়িয়ে আছেন কেন, চলে যান। আতাউর বলল, যেতে ইচ্ছে করছে না, তোমার সঙ্গে অনেকক্ষণ থাকলাম তো, অভ্যাস হয়ে গেছে। মানুষটা চলে যাচ্ছে। হঠাৎ করে শ্যামার তীব্র ইচ্ছা হলো মানুষটাকে একটু ছুঁয়ে দেয়। তার শরীর ঝিমঝিম করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে মানুষটাকে ছুঁয়ে না দিলে সে আর নিঃশ্বাস নিতে পারবে না। একটা অজুহাত তৈরি করে কি মানুষটাকে ছুঁয়ে দেওয়া যায় না? সে কি বলতে পারে না, এই যে শুনুন, আপনার কপালে এটা কী লেগে আছে? খুব স্বাভাবিকভাবে এই কথাটা বলে সে কপালে হাত দিতে পারে। কপালে হাত দিয়ে অদৃশ্য ময়লা সরিয়ে ফেলা। মানুষটার নিশ্চয় এত বুদ্ধি নেই যে কপালে ময়লার আসল রহস্য ধরে ফেলবে। এ জাতীয় ব্যাপারগুলোতে পুরুষদের বুদ্ধি থাকে কম। হ্যাপি কটেজের বারান্দায় ত্রিনা দাঁড়িয়ে আছে। সে শ্যামাকে দেখে হাত নাড়ছে। শ্যামা বাড়ির ভেতর ঢুকল। ত্রিনা অতি ব্যস্ত ভঙ্গিতে শ্যামার কাছে এসে বলল, মারাত্মক একটা ব্যাপার হয়েছে। বিয়ের পর মেয়েকে উঠিয়ে নিয়ে যায় না, মীরা কাজ নিচ্ছে না, এই বাড়িতেই বাসর হবে। মারাত্মক না? শ্যামা বলল, মারাত্মক কেন? বুঝতে পারছিস না কেন মারাত্মক? না। ত্রিনা বিরক্ত গলায় বলল, তোর কি মাথায় বুদ্ধি বলতে কিছুই বাকি নেই? এই বাড়িতে বাসর হচ্ছে, তার মানে কি? আমরা বাসরঘর সাজানোর সুযোগ পাচ্ছি। অলরেডি সাজানো শুরু হয়েছে। আমার দুঃসম্পর্কের এক ভাই আছে, তার কলাবাগানে ভিডিও দোকান, তাকে খবর দেওয়া হয়েছে সে বাসর ঘরে গোপন ভিডিও ক্যামেরা সেট করে রাখবে। একটা সাউন্ড রেকর্ডারও থাকবে। মীরার যাবতীয় অডিও ভিজুয়াল কর্মকাণ্ড রেকর্ড অবস্থা থাকবে। এখন বুঝতে পারছিস কেন মারাত্মক? পারছি। মেয়েরা কিছু বুঝতে পারবে না? সে তার বিয়ের টেনশনে বাঁচে না, সে কি বুঝবে? তার হচ্ছে মাথায় ঘায়ে কুত্তা পাগলের অবস্থা। বাসর হচ্ছে কোথায়? মীরার ঘরে হচ্ছে না, ছাদে এদের প্রকাণ্ড একটা কামরা আছে, সেখানে হচ্ছে। তুই কি এই বাড়িতে আগে এসেছিস? হ্যাঁ এসেছি, একবার এসেছিলাম। এত প্রকাণ্ড বড়লোকের বাড়িতে বারবার আসা যায় না। এত বড় বাড়িতে নিজেকে সবসময় পরপর লাগে। তবে আমরা সবাই একসঙ্গে আছি তো আমাদের লাগছে না। সবাই এসে গেছে? তুই আর টুনি, তোরা দুজন বাঁচছিলি, এখন বাকি শুধু টুনি। মনে হয় সে আসতে পারবে না, বাসা থেকে ওকে ছাড়বে না। টুনি খুবই ভুল করলো। বাসর ঘরে ভিডিও ফিট করাতেই আমাদের শেষ না, আরও অনেক ফান আছে। আমাদের সোসিওলজির শাহানা ম্যাডাম এসেছেন। উনি প্রথম আলগা আলগা ঘুরে বেড়াচ্ছিলেন, এখন আমাদের দলে ভিড়ে গেছেন। ভিডিও ক্যামেরা ফিট করার তদারকি তিনিই করছেন। সে কি? বিয়ে বাড়িতে গেলে সব মেয়ের মাথায় খানিকটা হয়ে যায় আওলা, ওনার সবচেয়ে বেশি আওলা হয়েছে। ভিডিও ক্যামেরা বসানো লোক চলে এসেছে, তার নাম তাহের। তাকে দেখে মনে হচ্ছে লজ্জায় সে মুখ তুলতে পারছে না। এতগুলো মেয়ে পাশে সে খুবই অসুস্থ বোধ করছে। কেউ কিছু বললেই চমকে উঠছে। একবার তো হাত থেকে ক্যামেরাও ফেলে দিল। শাহানা ম্যাডাম বললেন, তাহের ক্যামেরাটা ফিট করছো কোথায়? খাটের মাথায়? তাহের হাস্যচোখ মাথা নাড়ল। ম্যাডাম বললেন, ফিল্ড অফ ভিশনকে রেখেছ? শুধু খাটটা কভার করলেই হবে, যা ঘটনা সব খাটেই ঘটবে। অডিও রেকর্ডারের কি করেছো?
ভিডিওর সঙ্গে অডিও আছে। ক্যামেরাটা গাঁদা ফুল দিয়ে খুব ভালোভাবে ঢেকে দাও, যেন বোঝা না যায় ক্যামেরা। সব ঠিকঠাক হলে একটা টেস্ট রান করবে। তাহের আবারও হাসুচুক মাথা নাড়ল। টিনা বলল, এখন আমাদের দরকার নকল দাড়িগোঁফ, ফর এভরিবডিস ইনফরমেশন। মীরাকে আমি অনেক কষ্টে রাজি করেছি। সে বাসর ঘরে ঢোকার আগে নকল দাড়িগোঁফ পরে ঘোমটা দিয়ে থাকবে। তার স্বামী ঘোমটা খুলে দাড়িগোঁফওয়ালা স্ত্রী দেখে যে কাণ্ড করবে, আমাদের ভিডিওতে তা ধরা পড়বে। জুথি বলল, মীরা কি জানে তার বাসর ঘরে ভিডিও ক্যামেরা বসানো হয়েছে? টিনা বলল, আমরা এই কদিন ছাড়া কেউ জানে না, বাইরের মানুষের মধ্যে শুধু মীরার মা জানে। শ্যামা বিস্মিত হয়ে বলল, উনি কিছু বলেননি? খালা কিছুই বলেননি, উনি বরং সবচেয়ে বেশি মজা পাচ্ছেন। প্রথম মেয়ের বিয়ে সবচেয়ে বেশি ফান পায় মেয়ের মা। 1,00,000 টাকা বাজি, উনি মেয়ের বাসর ঘরের ভিডিও দেখতে চাইবেন। শাহানা ম্যাডাম বললেন, মেয়েরা তোমরা খেয়াল রেখো কোনো ছেলে যেন এদিকে না আসে। 3তলার ছাদ আউট অফ বাউন্ড ফর এভরিবডি। টিনা বলল, মিস্টার হুক্কাকে আসতে পারবেন? না, হুক্কাও আসতে পারবেন না। শ্যামা বলল, হুক্কাকে? ত্রিনা বলল, মীরার দুঃসম্পর্কের ভাই, আমরা নাম দিয়েছি হুক্কা। সে তার চশমা খুঁজে পাচ্ছে না, তার ধারণা আমরা চশমা লুকিয়ে রেখেছি। বারবার আসছে আমাদের কাছে। হুক্কা নাম কেন? ফানি টাইপ ক্যারেক্টার, এই জন্য হুক্কা নাম দেওয়া হয়েছে। একসময় মীরা হুক্কার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু হুক্কা সাহেব পাত্তাই দেননি। আমরা ঠিক করেছি হুক্কা সাহেবকে একটু টাইট দেব। শ্যামা এক কোনায় বসে বাসর ঘরে ফুল সাজানো দেখছে। গাঁদা ফুল আর বেলি ফুল, এই 2 রকমের ফুলে মশারি স্ট্যান্ড থেকে ঝুলছে। বিছানায় থাকছে শুধু গোলাপ। শাহানা ম্যাডাম এখন গোলাপের কাটা বাঁধছেন। টুনিও চলে এসেছে, জবরঞ্জং সাজে সেজেছে। টুনিকে দেখে সবাই হৈ হৈ করে উঠল। জুথি বলল, এই তোকে তো একেবারে বিহারিদের মতো লাগছে, মনে হচ্ছে তুই মোহাম্মদপুরের পাকিস্তান কলোনিতে থাকিস। হাওয়াই মিঠাওয়ালা শাড়ি তুই পরলি কি মনে করে? সবাই হো হো করে হেসে উঠল। শ্যামা লক্ষ্য করলো তার কিছুই ভালো লাগছে না। নিজেকে আলাদা এবং একলা লাগছে। মনে হচ্ছে এদের কারোর সঙ্গে তার কোনো যোগ নেই। তার চোখ অন্য কোথায়, অন্য কোনোখানে। তার চোখ কেন জানি জ্বালা করছে, মাথাও ভার ভার লাগছে। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলে হয়তো ভালো লাগবে। 3তলায় নিশ্চয়ই বাথরুম আছে। কাউকে জিজ্ঞেস করে জানতে হবে বাথরুমটা কোথায়। কাউকে জিজ্ঞেস করতেও ইচ্ছে করছে না, তার ইচ্ছে করছে বাসায় চলে যেতে। আতাউরকে টেলিফোন করে বললে কেমন হয়? ফিসফিস করে বলা, এই শোনো, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে আসো তো, আমাকে বাসায় নিয়ে যাও। মানুষটাকে তুমি করে সে কি কখনো বলতে পারবে? মনে হয় না। বিয়ের পরেও হয়তো আপনি আপনিই বলবে। টিনা শ্যামার কাছে এগিয়ে এসে বলল, তোর কি হয়েছে? শ্যামা বলল, কিছু হয়নি। কিছু একটা নিশ্চয়ই হয়েছে। তোকে দেখে মনে হচ্ছে তোর উপর দিয়ে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। কেমন জবুথুবু হয়ে বসে আছিস, সমস্যা কি? কোনো সমস্যা না। সমস্যা অবশ্যই আছে, বলতে চাইলে বলতে পারিস। ওরা শুনেছে তোর বিয়ে ঠিক হয়েছে। তুই নিজের মুখে আমাদের বলছিস না কেন? কেন আমরা উড়ো শুনবো? ছেলে পছন্দ হয়নি তাই তো? বল হ্যাঁ বা না। শ্যামা চুপ করে রইল। ত্রিনা নিঃশ্বাস ফেলে বলল, অ্যারেঞ্জ ম্যারেজও এরকম হবে। বাবা মা ধরে বেঁধে এক বান্দর নিয়ে আসবে, হাসি মুখে সে বান্দরকে বিয়ে করতে হবে। বাকি জীবন সে বান্দর গলায় ঝুলে থাকবে, তাকে আর গলা থেকে নামানো যাবে না। এখানে শ্যামা চমকে তাকালো। এবারের কোনো বুয়াই হবে, তাকে খুঁজছে। শ্যামাকে? শ্যামা কাপা গলায় বলল, আমি শ্যামা। কি হয়েছে? দোতলায় যান আফা, আপনার টেলিফোন। শ্যামা ভেবেই পেল না কে তাকে এ বাড়িতে টেলিফোন করবে। এই বাড়ির টেলিফোন নাম্বার সে নিজেই জানে না। টেলিফোনে কি কোনো খারাপ সংবাদ অপেক্ষা করছে? আজকে শনিবার। শনিবারটা শ্যামার জন্য খুব খারাপ। শনিবার মানেই কোনো না কোনো খারাপ সংবাদ আসবেই। শ্যামা বলল, টেলিফোন কোন ঘরে? বুয়া বিরক্ত গলায় বলল, টেলিফোন সব ঘরে আছে, আপনি দোতলায় চলেন। সিঁড়ি দিয়ে নামার সময় শ্যামা দেখল হলুদ ব্লেজার পরা এক ভদ্রলোক সিঁড়ি বেয়ে দোতলায় উঠেছেন। বেটেখাটো মানুষ, মাথা ভর্তি চুল। বিরক্তিতে তার চোখ কুঁচকে আছে। তবে সিঁড়ি বেয়ে উপর ওঠার মধ্যে ছেলে মানুষ আছে, লাফিয়ে লাফিয়ে উঠছেন, যেন সিঁড়ি বেয়ে ওঠাও একটা খেলা। ভদ্রলোকের চেহারাতেও ছেলে মানুষ আছে। খুব অল্প সংখ্যক মানুষই পৃথিবীতে জন্মায় যাদের দিকে একবার তাকালে আর চোখ ফিরে নিতে ইচ্ছা করে না। এই ভদ্রলোক সেরকম। বাসে এই ভদ্রলোকের পাশে বসলে কোনো মেয়ে অসুস্থ বোধ করবে না। ভদ্রলোক শ্যামাকে দেখে চট করে দাঁড়িয়ে পড়লেন। গম্ভীর গলায় বললেন, এক্সকিউজ মি।
আপনি কি মীরার বান্ধবীদের একজন? জি। আমি আমার চশমা 3তলা খাবার টেবিলে রেখে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছিলাম। হাত মুখ ধুয়ে এসে দেখি চশমাটা নেই। আমার মায়োপিয়া আছে, চশমা পাওয়ার 3 ডায়োপ্টার। আমার খুবই অসুবিধা হচ্ছে। এর মধ্যে সিঁড়িতে 2বার হোঁচট খেয়েছি। আমার ধারণা মীরার বান্ধবীরা মজা করার জন্য চশমা লুকিয়ে ফেলেছে। এটা ঠিক না। আপনি মীরার বান্ধবীদের একজন। আপনি কি চশমাটা খুঁজে পাবার ব্যাপারে আমাকে সাহায্য করবেন? আপনি কি জানেন চশমা কার কাছে? জি না। প্রথম ভুলটা আমিই করেছি। চশমার সঙ্গে নিয়ে বাথরুমে ঢোকা উচিত ছিল। এমন তো না যে বাথরুমে চশমা রাখার জায়গা নেই। বেসিনে রাখা যেত। তবে একবার বেসিনে রেখেছিলাম, বেসিন থেকে পড়ে চশমার গ্লাস ফ্রেম থেকে বের হয়ে এসেছিল। সরি, আপনাকে আটকে রেখেছি, কিছু মনে করবেন না। ভদ্রলোক আগের মতোই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে লাগলেন। সে আমার খুবই মজা লাগছে। কোনো বয়স্ক মানুষকে এইভাবে সিঁড়ি বেয়ে উঠতে সে আগে কখনো দেখেনি। হড়বড় করে অকারণে এত কথা বলতেও শোনেনি। ভদ্রলোক এমনভাবে কথা বলছিলেন যেন শ্যামাকে তিনি অনেক দিন থেকে চেনেন। হ্যালো, কে? শ্যামা, গলা চিনতে পারছিস না? আমি মুত্তালিব, তোদের বাড়িওয়ালা চাচা। এই বাড়ির টেলিফোন নাম্বার আপনি কোথায় পেলেন? ইচ্ছে থাকলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। তুই কি অবাক হয়েছিস? হুম। তোর গলা তো আমি চিনতে পারছি না, চিবিয়ে চিবিয়ে কথা বলছিস কেন? একটা জিনিস খেয়াল রাখবি, টেলিফোনে কথা বলার সময় যতটা সম্ভব মিষ্টি গলায় কথা বলবি। কারণটাও ব্যাখ্যা করি। টেলিফোনে কনভারসেশন পুরোটাই অডিও, মুখ দেখা যাচ্ছে না। গলার স্বরটাই ভরসা, কাজেই সেই স্বরটা মিষ্টি হওয়া বাঞ্ছনীয়। কি আমার কথা লজিক খুঁজে পাচ্ছিস? শ্যামা কিছু বলল না। সে স্বস্তি বোধ করছে, কারণ মুত্তালিব চাচার গলা স্বাভাবিক। তিনি হাসি মুখে কথা বলছেন। কোনো খারাপ সংবাদ থাকলে তিনি এমন হাসি মুখে কথা বলতেন না। হ্যালো শ্যামা। হ্যাঁ, শুনছি। এই টেলিফোন নাম্বার কি করে জোগাড় করলাম সেটা বলি। কী জন্য টেলিফোন করেছেন আগে সেটা বলুন। স্টেপ বাই স্টেপ বলি। তুই এত ছটফট করছিস কেন? মনে হচ্ছে পাবলিক টেলিফোন থেকে টেলিফোন করেছিস। তোর পেছনে লম্বা লাইন, সবাই তোকে তাড়া দিচ্ছে। শোন শ্যামা। হ্যালো হ্যালো। শুনছি। আমি কি করেছি শোন। প্রথমে এশাকে বললাম, তোমার বোনের ডায়েরি ঘেঁটে দেখো কোনো বান্ধবীর নাম্বার লেখা আছে কিনা। সে একজনের নাম্বার দিল, টিনা মেটার নাম। আমি টিনার বাসায় টেলিফোন করে এই বাড়ির নাম্বার নিলাম। বুঝেছিস? বুঝলাম। আপনার অনেক বুদ্ধি। এখন বলুন টেলিফোন করেছেন কেন? টেলিফোন করেছি এটা বলার জন্য যে বাসায় চলে আয়। আমি তোদের এখানকার ঠিকানা নিয়ে গাড়িও পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে গাড়ি পৌঁছে যাবার কথা। বাসায় চলে আসবো? হুম। কেন? তোর বাবার শরীর খারাপ, বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছে। এখন ভালো। কিছুক্ষণ আগেও বিছানায় শুয়েছিল। এখন দেখে এসেছি বিছানায় বসা, লেবু শরবত খাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে শামা শামা করছে। এই জন্যই আমার মনে হলো তোর চলে আসাটা ভালো হবে। শ্যামা হতভম্ব গলায় বলল, চাচা আপনি কি বলছেন? আপসেট আবার কিছু নেই, তোর বাবা ভালো আছে। ডাক্তার এসে দেখে গেছে, বলেছে চিন্তার কিছু নেই। প্রেশার সামান্য বেশি, প্রেশার কমানোর ওষুধ দেওয়া হয়েছে, সিডেটিভ দেওয়া হয়েছে। আমি যতদূর জানি এখন নাক ডেকে ঘুমোচ্ছে। চাচা আমি আসছি। তোর কথা শুনে মনে হচ্ছে তুই টেনশনে মারা যাচ্ছিস। টেনশন করার মতো কিছু হয়নি। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তোর মা শুরুতে খুব ভয় পেয়েছিল, এখন সামলে উঠেছে। তুই বরং এক কাজ কর, বাবাকে দেখে তারপর আবার বিয়ে বাড়িতে চলে যা। সাপ মরল লাঠিও ভাঙল না। স্নেক ইজ ডেড, স্টিক ইন ট্যাট। হা 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 হা। এত হাসছেন কেন? হাসির কি হলো? তোর টেনশন দেখে হাসছি। ভুল বললাম, টেনশন দেখতে পাচ্ছি না, শুধু ফিল করছি। আমার টেনশন করাটা কি হাস্যকর? হ্যাঁ, হাস্যকর। ছোটোখাটো ব্যাপারে যদি এত টেনশন করিস, বড় ব্যাপারগুলি কিভাবে সামাল দিবি? চাচা আমি রাখি। এখন টেলিফোন রেখে কী করবি? গাড়ি তো এখনও পৌঁছেনি, ততক্ষণ কথা বল। চাচা আমার কথা বলতে ইচ্ছে করছে না। শ্যামা টেলিফোন রেখে দ্রুত নিচে নেমে গেল। মোত্তালেব চাচার গাড়ি এখনও আসেনি। গাড়ির ড্রাইভার যদি বাসা চিনে আসতে না পারে? আচ্ছা, সে কি আতাউরকে টেলিফোন করে আসতে বলতে পারে না? আতাউর তাকে ট্যাক্সি করে পৌঁছে দেবে। এতে নিশ্চয় দোষের কিছু নেই। শ্যামা আতাউরের নাম্বার ডায়াল করলো। টেলিফোন আতাউরই ধরল। আগেরবারের মতো অন্য কেউ ধরল না। শ্যামাকে নানান বনিতা করে আতাউরকে চাইতে হলো না। শ্যামা হ্যালো বলতে আতাউর বলল, এশা তোমার খবর কি? দেখলে আমি কেমন গলা চিনি? আমার সঙ্গে একবার মাত্র কথা বলেছ, আর আমি গলা মুখস্থ করে রেখে দিয়েছি। শ্যামা হকচকিয়ে গেল।
এসব প্রসঙ্গটা তার মাথায় একেবারেই ছিল না, অথচ থাকা উচিত ছিল। সে বোকা না, সে বুদ্ধিমতী। এশা, হ্যালো বলে চুপ করে গেলে কেন? কোত্থেকে টেলিফোন করেছো? আমাদের বাড়িওয়ালা চাচার বাসা থেকে করেছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার বুদ্ধিমতো দোকানটায় গিয়েছিলাম। তোমার আপা বুঝতে পারেনি যে পুরো ব্যাপারটা সাজানো। আমার তো মনে হচ্ছে আপনি একটু বেহায়া টাইপ। আপার সঙ্গে হুড়হুড় করে বাসায় চলে এলেন, দুপুরে খাওয়া দাওয়া করলেন। আশ্চর্য তো। কাজটা খুবই বেহার মতো করেছি, কিন্তু আমার একটু খারাপ লাগছে না। মাই গড, আপনি যেভাবে কথা বলছেন তাতে তো মনে হচ্ছে আপনি আবার প্রেমে পড়ে গেছেন। তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে প্রেমে পড়াটা অপরাধমূলক। অবশ্যই অপরাধমূলক। যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক করে তার প্রেমে পড়াটা অপরাধ। অপরাধ কেন? বিয়ে ঠিকঠাক হওয়া মেয়ের প্রেমে পড়া মানেই লাইসেন্স করে প্রেম করা। তুমি তো খুবই গুছিয়ে কথা বলো। আমি গুছিয়ে কথা বলি টেলিফোনে, সামনাসামনি আমি একেবারেই কথা বলতে পারি না। আচ্ছা শুনুন, আপা কি আপনাকে মাকড়সার ধাঁধাটা জিজ্ঞেস করেছে? মাকড়সার কোন ধাঁধা? আপা একটা মাকড়সার ধাঁধা আছে, ওই ধাঁধাটা সে সবাইকে জিজ্ঞেস করে। আপনাকেও জিজ্ঞেস করবে। আপনার বুদ্ধি টেস্ট করার জন্য জিজ্ঞেস করবে। ধাঁধার উত্তর দিতে না পারলে আপার মন খারাপ করবে। সে ভেবেই নেবে আপনার বুদ্ধি কম। আমি পারবো না, এমনিতেই আমার বুদ্ধি কম। ধাঁধার বুদ্ধি আরও কম। মাকড়সার ধাঁধাটা আপনি পারবেন, কারণ আমি উত্তরটা শিখিয়ে দিচ্ছি। উত্তরটা হলো, মাকড়সা দুই রকমের সুতা দিয়ে জাল বানায়। এক রকমের সুতা থাকে আঠা লাগানো, আরেক রকমেরটায় আঠা থাকে না। যে সুতায় আঠা লাগানো থাকে না, মাকড়সা তার উপর দিয়ে হাঁটাচলা করে বলেই সে জালে আটকে যায় না। আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কী বলছো। আপনি তো ধাঁধাটা জানেন না, শুধু উত্তরটা জানেন, এই জন্য কিছু বুঝতে পারছেন না। বুঝতে না পারলেও ক্ষতি নেই, উত্তরটা জেনে রাখুন। আচ্ছা শুনুন, আমি রাখি। শ্যামা টেলিফোন নামিয়ে ঘর থেকে বের হলো, আর তখনই তার সব বান্ধবীরা সিঁড়ি দিয়ে নামলো। বান্ধবীর সঙ্গে মিস্টার হুক্কাও আছেন, সাহানা ম্যাডামও আছেন। সবাই তাকিয়ে আছে তার দিকে। মিস্টার হুক্কা কঠিন গলায় বললেন, এক্সকিউজ মি, আপনার বান্ধবীরা বলছে আপনি আমার চশমা আপনার হ্যান্ডব্যাগে লুকিয়ে রেখেছেন। কাজটা ঠিক করেননি। যোগ ভালো, বাট নট অ্যাট দ্য এক্সপেন্স অফ সামওয়ান। শ্যামা বলল, আমি আপনার চশমা লুকিয়ে রাখিনি। ত্রিনা বলল, তোর হ্যান্ডব্যাগ খুলে দেখিয়ে দে না, হ্যান্ডব্যাগে কিছু নেই। এত কথার দরকার কি? ত্রিনা মুখ চেপে হাসছে। শ্যামার বুক ধক করে উঠল। সে এখন পুরোপুরি নিশ্চিত যে তার হ্যান্ডব্যাগে ভদ্রলোকের চশমা আছে। টিনা এক ফাঁকে লুকিয়ে রেখেছে। শ্যামা হ্যান্ডব্যাগ খুলে চশমা বের করলো। তার চোখে পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে চোখের পানি আটকে রেখে বলল, আই এম সরি। ভদ্রলোক চশমা নিতে নিতে বলল, কিছু কিছু অপরাধ আছে, শুধু সরিতে কাটা যায় না। যাই হোক, আমি আপনার সরি গ্রহণ করেছি। আপনাকে একটা ছোট উপদেশ দেবার ইচ্ছে ছিল, দিচ্ছি না, কারণ আমার মনে হয় আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টিবিলাস, তৃতীয় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।